আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। শুরুতেই জানিয়ে দিব সবশেষ আপডেটগুলো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে জায়গা পেলেন বাংলাদেশি জায়েন সিদ্দিক। ইরানের নৌশক্তিতে যুগ হল নতুন মাত্রা, নিজেদের তৈরি সাবমেরিন থেকে প্রথম টর্পেডো ছুড়ল ইরান। ভয়ঙ্কর নতুন ব্যালিস্টিক মিসাইল দেখালো উত্তর কোরিয়া, উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশ থেকে যে কারণে পলিমাটি নিতে চায় মালদ্বীপ, বিবিসি বাংলার বিশেষ এই রিপোর্ট সহ সব খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত জায়েন সিদ্দিকের নাম ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ অফিসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। বুধবার 13 জানুয়ারি বাইডেনের ট্রানজিশন টিমের একাধিক নতুন ঘোষণা অনুসারে জায়েন সিদ্দিকের দায়িত্ব পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। তিনি হোয়াইট হাউস প্রশাসনের উচ্চ পদে নামপ্রাপ্ত প্রথম বাংলাদেশি মার্কিন নাগরিক। জায়েন সিদ্দিকের জন্ম বাংলাদেশে হলেও তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েলো স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বাইডেন হ্যারিস ট্রানজিশন টিমের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফ পদে বর্তমানে দায়িত্বে আছেন জায়েন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিতর্কের জন্য ভাইস প্রেসিডেন্সিয়াল প্রস্তুতি দলের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান সহ বেশ কয়েকজন বিচারকের অধীনে ল ক্লার্ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জায়েনের। জো বাইডেন আগেই ইঙ্গিত দিয়েছিলেন তার প্রশাসন বৈচিত্র্যময় করে গঠন করবেন। সেজন্যই তিনি তার কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও মেধাবী বাংলাদেশি জায়েন সিদ্দিককে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন। এবারে ইরান প্রসঙ্গ। দেশে তৈরি ফাতে সাবমেরিন থেকে প্রথমবারের মতো টর্পেডো ছুড়েছে ইরান। বৃহস্পতিবার চলমান নৌমহড়ার অংশ হিসেবে সাবমেরিন থেকে সাফল্যের সঙ্গে টর্পেডো ছোড়া হয়। প্রত্যাশা অনুযায়ী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে নিক্ষিপ্ত টর্পেডো। ইরানে বুধবার থেকে সাগরের শক্তিমত্তা 99 নামে নৌমহড়া চলছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে দেশের গবেষক ও বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তির সাহায্যে ফাতে সাবমেরিন নির্মাণ করেছেন। এই সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ার পর্বটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় তা ইরানের নৌশক্তিতে নতুন মাত্রা যোগ করেছে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি বলেছেন, চলমান মহড়ায় ড্রোনের সাহায্যেও বিভিন্ন অনুশীলন সম্পন্ন করা হয়েছে। এছাড়া মহড়ার অংশ হিসেবে আজ সকালে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সাফল্যের সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট বুধবার থেকে মাকরান উপকূল এবং ভারত মহাসাগরের উত্তরে নৌমহড়া চালাচ্ছে। এবারে উত্তর কোরিয়া প্রসঙ্গ। আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভয়ঙ্কর নতুন ক্ষেপণাস্ত্র দেখালো উত্তর কোরিয়া। নতুন এই ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য, যেটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী মরণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, একাধিক ক্ষেপণাস্ত্র সহ একটি প্যারেড পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেখানে নতুন এ ব্যালিস্টিক মিসাইল দেখা যায়। স্বল্প দূরত্বের এই ব্যালিস্টিক মিসাইল আগে দেখা যায়নি। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের কয়েকদিন আগে এই সামরিক মহড়া দিল কিমের দেশ। এই মহড়া আগে এক রাজনৈতিক সভায় কিম যুক্তরাষ্ট্রকে তার দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে অন্তত বড় আকারের সাদা কালো রঙে 4টি ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে ওই প্যারেডে। সেখানে অসংখ্য মানুষ পতাকা উড়িয়ে প্রদর্শনীকে স্বাগত জানায়। বৃহস্পতিবার রাতে কিমিল স্কোয়ারের ওই প্যারেডে কালো চামড়ার কোট পরিহিত অবস্থায় দেখা গেছে উল্লসিত কিমকে। তার হাতে ছিল গ্লাভস, মাথায় হ্যাট। এর আগে অক্টোবরে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পুকগোকসং 4 প্রকাশ করেছিল উত্তর কোরিয়া। নতুন প্রদর্শিত পুকগোকসং 5 আগেরটি চেয়েও উন্নত বলে জানা যাচ্ছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফেরেশন স্টাডিজের গবেষক মিখাইল ডুইটসম্যান বলেন, নতুন ক্ষেপণাস্ত্রটি দেখতে অনেক লম্বা। কার্নেগি এন্ডমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের গবেষক অঙ্কিত পান্ডা জানান, প্যারেডে যে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়েছে সেটি নতুন এবং আগে দেখা যায়নি। এবারে বাংলাদেশ মালদ্বীপ প্রসঙ্গ। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে যে ভারত মহাসাগরীয় দ্বীপদেশ বাংলাদেশ থেকে পলিমাটি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ গত নভেম্বরের শুরুর দিকে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিনকে ফোন করে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন এবং তখনই তার পক্ষ থেকে পলিমাটি বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওই আলোচনার সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন। মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, খুব শিগগিরই দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি বৈঠক হবে এবং তখন তাদের আলোচনায় বাংলাদেশ থেকে পলিমাটি নেওয়া এবং সরাসরি জাহাজ চলাচলের মতো বিষয়গুলোও থাকবে। ঢাকায় পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, মালদ্বীপকে বালু ও পলিমাটি নেয়ার এই প্রস্তাব বাংলাদেশই প্রথম দিয়েছিল আরও অন্তত 4 বছর আগে। বাংলাদেশে তখন বিশেষ করে পায়রা সমুদ্র বন্দরের কাজ শুরুর সময় এটি আলোচনায় এসেছিল, কারণ ওই বন্দরের জন্য পটুয়াখালীর রামনাবাদ চ্যানেলে ব্যাপক ড্রেজিংয়ের সিদ্ধান্ত হয়েছিল। ড্রেজিং ডিসপোজাল অর্থাৎ ড্রেজিং করে যে বালু ও পলি সরানো হয় সেগুলো রাখা বা সরানোটা ড্রেজিংকে ব্যয়বহুল করে তোলায় বিশেষজ্ঞরা এগুলোর রপ্তানির প্রসঙ্গটি সামনে এনেছিলেন বলে জানা গেছে। হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানও বলেন যে কয়েক বছর আগেই বাংলাদেশ এমন প্রস্তাব মালদ্বীপকে দিয়েছিল, কিন্তু পরে নানা কারণে তা নিয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। গত বছর আমি দায়িত্ব নিয়ে আসার পর মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী এ নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু করোনার কারণে খুব বেশি অগ্রসর হওয়া যায়নি। তবে সম্ভাবনাটি অত্যন্ত উজ্জ্বল। কিছু সমস্যা সমাধান করা গেলে এটি বাংলাদেশের জন্য দারুণ বিষয় হবে বলে আশা করছি, বলেন নাজমুল হাসান। তিনি বলেন, তারা এখন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্ভাব্য সফর নিয়ে কাজ করছেন এবং আশা করছেন খুব শিগগিরই একটি সফর অনুষ্ঠিত হবে। ওই সফরের সময় এইসব বিষয় আলোচনায় আসবে। আশা করি এরপর টেকনিক্যাল লেভেলে কাজ হবে এবং আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি হবে। আর তখনই আমরা বলতে পারব যে আসলে কি পরিমাণ রপ্তানি সম্ভব হবে বা কি প্রক্রিয়া সেটা হতে পারে, যোগ করেন তিনি। কিন্তু কেন মালদ্বীপ পলিমাটি নেবে? ঢাকায় কর্মকর্তারা বলছেন, মালদ্বীপের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করেছে মূলত 1 দশক ধরে এবং 2012 সালে দেশটি মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আর মধ্যমায়ের দেশে পরিণত হবার পর সেখানে ব্যাপক অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। কিন্তু মালদ্বীপের সাগর থেকে আহরিত বালু দিয়ে নির্মাণ কাজ বা মাটি ভরাটের কাজ করা যায় না বলে দেশটিকে পার্শ্ববর্তী ভারত থেকে পলিমাটি ও বালু আমদানি করতে হয়। মূলত বাংলাদেশের সাথে আলোচনা অগ্রসর না হওয়ায় এক পর্যায়ে এ বিষয়ে ভারতের সাথে একটি চুক্তি করে মালদ্বীপ। পলিমাটি ও বালু নিয়ে ভারতের একটি নীতিমালাও আছে এবং দেশটি মালদ্বীপের রপ্তানির জন্য একটি কোটাও সংরক্ষিত করে রেখেছে। রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, মালদ্বীপ দ্বীপভিত্তিক দেশ এবং সেখানে অনেক দ্বীপের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। আর আইল্যান্ড বা দ্বীপ তৈরির জন্যই উপরিভাগে বিপুল পরিমাণ পলিমাটি দিতে হয়। আবার কৃষির জন্য মালদ্বীপ পলিমাটি ব্যবহার করে, তাই কৃষি ও আইল্যান্ড উন্নয়নের জন্য পলিমাটি যেমন দরকার, তেমনি অবকাঠামো নির্মাণের জন্য তাদের দরকার প্রচুর বালু। বাংলাদেশের সিলেট সহ কয়েকটি এলাকার বালুর মান উন্নত বলে এগুলো নিয়ে তাদের আগ্রহ আছে, বলেন তিনি। সামনের সম্ভাবনা কতটা? বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুল মতিন বলেন, মালদ্বীপে বালু ও পলিমাটি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হল পরিবহন সমস্যা। তিনি বলেন, দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চুক্তি না থাকায় বাংলাদেশ থেকে জাহাজকে সিঙ্গাপুর হয়ে মালদ্বীপ যেতে হয় বলে পরিবহন খরচ অনেক বেড়ে যায়। অথচ ভারত বা শ্রীলঙ্কা থেকে সরাসরি জাহাজ মালদ্বীপ যেতে পারে বলে তাদের পরিবহন খরচ হয় অনেক কম। মতিন বলেন, সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে দ্বীপগুলোতে ব্যাপক ভূমি উন্নয়ন কাজ করতে হবে মালদ্বীপকে। তবে বাংলাদেশ থেকে পলিমাটি ও বালু নেয়ার কাজটা খুব সহজ হবে না, কারণ এটি ব্যয়বহুল এবং জাহাজ চলাচলের মতো অনেক কিছু জড়িত আছে, যেগুলো নিয়ে নীতি নির্ধারকদের অনেক কিছু করণীয় আছে। সমস্যাগুলো সমাধান করতে পারলে অবশ্য সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তবে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, তারা আশা করছেন যে এবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি জাহাজ চলাচলে একমত হওয়ায় বিষয়টি নিয়ে দ্রুতই অগ্রগতি হবে।